আসসালামু আলাইকুম। আমি শিহাবুদ্দিন সিয়াম, যুগ্ম আহ্বায়ক তিতুমির কলেজ ছাত্রদল এবং আগামী কমিটিতে তিতুমির কলেজের সভাপতি প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়াচ্ছি। বিগত ১৭ বছরে আমার রাজনৈতিক ইতিহাসে আমি পরিবার পরিজন থেকে এতটাই দূরে ছিলাম, সব কিছুর মূলেই ছিল আমার রাজনীতি। ১/১১ পরবর্তী সময় থেকে আমি যখন রাজনীতিতে নেশা হিসাবে ধারণ করি এবং লালন করি, তারপর থেকে ১৩-১৪ আন্দোলনের ৯০ দিন আন্দোলন ছিল, সেখানে আমার স্বস্ফূর্ত হরতাল অবরোধে অংশগ্রহণ করেছি। ২০১৬ সালে আমার ক্যাম্পাসে আন্দোলন করতে গিয়ে আমি বাম হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছি। তার পরবর্তী সময় থেকে আমার গ্রামের বাড়ি দ্বীপজেলা ভোলায় যেতে পারিনি। না যাওয়ার কারণটাই ছিল আমার নামে একের পর এক মামলা, হামলা এবং নির্যাতন শিকার হয়। ২০১৬ সালে গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি গ্রেপ্তার হই, বনানী যেই তৎকালীন পুলিশের ওসি ছিলেন, যিনি হলিয়াটিজনে নিহত হয়েছেন, ওসি সালাউদ্দিন, উনি আমাকে গ্রেপ্তার করার পরপরই প্রথম দিনে টানা ৬ ঘন্টা নির্যাতন করেন। নির্যাতনের মাত্রাটা এতটাই বেশি ভয়াবহ ছিল যে একটা সময় আমি আমার ফেসবুক আইডি থেকে শুরু করে আমার নিজের পার্সোনাল নাম্বার, বাবা মার নাম পর্যন্ত ভুলে গেছি। আমি হয়তো অনেক সময় মানুষ কথাই বলতেন যে মায়ের ভয়ে নাকি মানুষ বাবার নামও ভুলে যায়। আমি সেই দিনেই বুঝতে পেরেছি, যখন ওসি সালাউদ্দিন কর্তৃক আমি নির্যাতনের শিকার হই, তখন আমি আমার একের পর এক সকল কিছু ভুলে যাই। আমার ফেসবুকের আইডির জন্য আমাকে একটানা ৬ ঘন্টা নির্যাতন করবে, এটা আমি কখনো বিশ্বাস করিনি। আমার নির্যাতনের শুধু একটু নমুনা দেই, ফেসবুকের আইডির পাসওয়ার্ডের জন্য আমার বুকে 4টা রড বেঁধে আমাকে এই বুকের ওপরে এইভাবে মারা হয়। তারপর থেকে আদৌ এখনো প্রায় আমার পানি খেতে গেলেও মনে হয় যে আমার বুকের ভেতরে আটকে থাকে। এই যন্ত্রণাগুলো ভোগ করি। পুলিশের রিমান্ডের যে অত্যাচার নির্যাতন ছিল, তার জন্য আমার হাঁটা চলার যেমন সমস্যা হয়, প্রায় রাতে আমার এই পায়ের যন্ত্রণা আমার ভুগতে হয়, কাতরাতে হয়। আমার রাজনীতিটা পরিবার থেকে এতটাই দূরে ছিলাম, এই জন্য দূরে ছিলাম, ফ্যাসিবাদী সরকারের আমলে আপনারা জানেন যে নেতাকর্মীকে না পেয়েও তার বাবা মাকে গ্রেপ্তার করার ইতিহাস রয়েছে। আমি চাইনি আমার রাজনীতির করার কারণে আমার রাজনীতির কোনো চাপ আমার পরিবারের ওপরে পড়ুক। তার জন্য আমি আমার পরিবারের থেকে অনেকটাই দূরে ছিলাম। বিশেষ করে ১৯ পরবর্তী ২০২৪ এই টানা ৬ বছর আমার পরিবার থেকে এতটাই দূরে ছিলাম যে আমার মা আমাকে ফোন করে বলতেন, তোর মা তো খালেদা জিয়া। আজ আমার সেই নেত্রী প্রয়াত রয়েছেন, আমি ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমি একজন ছাত্র নেতা হিসাবে আমার রাজনীতি যদি পরম আত্মতৃপ্তি বলেন, তাহলে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বয়ং স্পর্শটা আমি পেয়েছি। আমি ওনার সাথে ওনার বেডরুমে বসে গল্প করার সৌভাগ্য আমার রয়েছে। হয়তো আমার রাজনীতির পরিচয় দেওয়ার মতো কোনো পদপদবি ওইভাবে নেই, কিন্তু আমার আত্মতৃপ্তি বলতে এটাই, আমি খালেদা জিয়ার সরাসরি নির্দেশনা এবং ওনার স্পর্শটা আমি বারবার পেয়েছি। ছাত্রদলের আসলে প্রেমে পড়ার কোনো কারণ নেই। আপনি এই দেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, সবগুলো দলের ভেতরে আপনি এই দলটাকে এমন একটা প্রেক্ষাপটে নিয়ে আসবেন, কেন এই দলের সাথে আপনি সংযুক্ত হবেন না। ৭১-এ এই দলটির হয়তো জন্ম হয়নি, কিন্তু এই দলের ৭১-এর যেই মহানায়ক রয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার ভূমিকা ছিল অতুলনীয়। ওনার ভূমিকা আমাকে অনুপ্রাণিত করেছেন। তার পরবর্তীতে আমি ৯০-এর যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আপসীন নেত্রী, দেশনেত্রী যে আপসীনতা, সেই আপসীনতার প্রেমে পড়ে আমি এই দলের সাথে সংশ্লিষ্টতাভাবে অংশগ্রহণ করেছি। এবং আমি আগামী প্রজন্মের কাছেও এটাই প্রত্যাশা থাকবে, যাদের কন্ট্রিবিউট এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, আপনারা সেই দলের পক্ষ হয়েই দেশের কল্যাণে কাজ করতে চান, তাহলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠন হিসাবে ছাত্রদলের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। সত্যি কথা বলতে আমরা স্বাধীনতার আজকে হয়তো ৬০ দশকে এসে পড়েছি, কিন্তু আসলে স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, সেই স্বাধীনতাকে বারবার খর্ব করা হয়েছে। আমরা ৭১ পরবর্তী দেখেছি এদেশে বাকশাল হয়েছে, ৯০ আমরা দেখেছি স্বৈরাচার হয়েছে, ঠিক তারই ধারাবাহিকতায় ১/১১ পরবর্তী সময় এদেশে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার আন্দোলন সংগ্রামের, আমার রাজনৈতিক সূচনাটাই বলা যায় ১/১১ পরবর্তী সময়। আমি রাষ্ট্রীয় ক্ষমতা কি সেই জিনিসটা আমি বুঝিনি, শুধু এটুকু বুঝেছি এই দেশের যদি সুষ্ঠু দ্বারা রাজনীতিকে ফিরিয়ে আনতে হয়, তাহলে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। এই ফ্যাসিবাদী মুক্ত রাষ্ট্র গঠন করতে গিয়ে আমি ২০১৪ সালে ১৩-১৪ যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে ঢাকা সিটির ৫১ জন ক্রসফেয়ার লিস্টের একজন আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নামটা জড়িয়ে রয়েছিল। এর পরবর্তী সময়ে ২০১৬ সালের ২৬ জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটা মিথ্যে নাইকো মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রতিবাদে আমি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস সরকারি তিতুমির কলেজে যখন আন্দোলন করতে যাই, তখন ছাত্রলীগ এবং পুলিশের গুলিতে আমি বাম হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে থাকি। এছাড়াও আমার নামে এই পর্যন্ত ১৩টি মামলা রয়েছে। আমি আইসিটি মামলায় গ্রেপ্তার হয়েছি, এছাড়া আমি ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছি। আমি বারবার আমি বিশ্বাস করি এই দেশের প্রশাসন বাহিনীকে ওই সময় ফ্যাসিবাদী সিস্টেমটা এমনভাবে দাঁড় করানো হয়েছে যে যদি আপনি টাকা দিয়ে থাকেন, তাহলে হরিণের চোখ, বাঘের চোখও আপনার হাতে এনে দিতে পারবে। কারণ আমি এটা জ্বলন্ত প্রমাণ। আমি জেল খেটেছি আমার জীবনে একবার ৩ মাস, কিন্তু আমি গ্রেপ্তার হয়েছি এই যাবৎকাল পর্যন্ত ৪ বার, বাকি ৩ বারই আমি টাকা দিয়ে মুক্তি হয়েছি। কারণ আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, আমার সকল কিছুর ঊর্ধ্বে আমার পড়াশোনাটা রানিং রাখতে হবে।
আমি আমার পড়াশোনাটা সচল রাখার জন্য আমি আমার বাবার টাকা, পরিবারের টাকা দিয়ে আমি বারবার জেল থেকে মুক্তি হয়েছি। আমি আসলে এই যেহেতু দীর্ঘ 17 বছর একটা সিস্টেম এই দেশে রয়ে গেছে, আপনারা জানেন ফ্যাসিবাদী সরকার হয়তো পালান রয়েছে, কিন্তু তার আমলাতন্ত্র বা তার নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু দেশে সঠিকভাবে রয়েছে। কেননা আপনারা দেখছেন বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রীর একটা কথা ছিল যে যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হবে বাংলাদেশে 2 থেকে 3 লক্ষ মানুষ খুন হবে বা নিহত হবেন। কিন্তু আমরা কি আসলে আদৌ কি দেখতে পেয়েছি 24 পরবর্তী ফ্যাসিবাদী সরকার পলায়নের পরে একটি অপরাজনীতির শিকার হয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিহত রয়েছে? আমরা তা দেখিনি। কিন্তু আমরা বারবার দেখেছি বর্তমানে 24কে আমরা যারা ধারণ করি তাদেরই দ্বারা একটা মব রাজনীতির সৃষ্টি হয়ে অনেক জায়গায় নিহত হয়েছে, অনেক জায়গায় লুট হয়েছে, অনেক জায়গায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমরা আসলে এই রাজনীতিটা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু দীর্ঘ 17 বছর রাজনীতি করেছি। আসলে আমরা জানি না আগামী রাজনীতি কোন প্রেক্ষাপটে যাচ্ছে, তবে বর্তমানে যিনি নির্বাচিত সরকার, আমি বিশ্বাস রাখতে চাই এই সরকার এই ফ্যাসিবাদী দোষদেরকে চিহ্নিত করে আগামী রাষ্ট্রকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তার জন্য ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমার ভূমিকা যদি বলি, 2024-এর 14 তারিখে যখন আমার ছাত্রদলের পক্ষ থেকে যখন ঘোষণা আসে, আমি সেই দিনই পল্টন পার্টি অফিস থেকে তাৎক্ষণিকভাবে আমি নাইটিঙ্গেল মোড়ে অবস্থান গ্রহণ করি। এবং তাছাড়াও আপনি জানতে পারবেন 18 জুলাই যখন দেশের অনলাইন থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং ইন্টারনেট সকল কিছু যেন বিচ্ছিন্ন হয়ে যায়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে যে ভাই আপনি ছাত্রদলের একজন নেতৃত্ব হিসাবে আমরা চাই আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। আমি সেই দিন ওদের সাথে মহাখালী রেল লাইনে এসকে টাওয়ারের সামনে যখন অবস্থান করি, আমি এই ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের যে ছোড়া গুলি, সেই গুলিতে আমি ডান পায়ে গুলিবিদ্ধ হই। আমি এই যাবৎ পর্যন্ত আমি এটুকু বলতে পারি, দীর্ঘ 17 বছরে ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে গিয়ে যেমন আমার বাম পা হাঁটুতে গুলি রয়েছে, ঠিক তেমনিভাবে 24-এর আন্দোলনে এই সরকারকে বিদায় করতে গিয়ে আমার ডান পায়েও একটি গুলি রয়েছে। আমি তারপর আমরা জুলাইকে ধারণ করি। জুলাইকে এই জন্যই ধারণ করি কারণ এই দেশটা আমাদের, এই দেশ গঠন করার জন্য ভূমিকা রাখতে হবে আমাদের আগামী প্রজন্মকে। গণ অভ্যুত্থানের আমার আরেকটি ভূমিকা যদি আমি বলি, 4 তারিখ যখন আমাদের দল থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় শাহবাগে অবস্থান গ্রহণ করতে হবে, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে আমি প্রেস ক্লাবের সামনে অবস্থান নেই। সেখানে শ্রমজীবী এবং পেশাজীবীদের একটা আন্দোলন ছিল। আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের সাথে মিশে যাই। সেই দিন পুলিশ এবং যুবলীগের সাথে টানা 2 ঘন্টা লড়াই করে, এবং সেখানকার ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে রয়েছে, অনেকভাবে লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং তাদেরকে 2 ঘন্টা পরে হটিয়ে দিয়ে শাহবাগে অবস্থান গ্রহণ করি। শাহবাগে যখন অবস্থান গ্রহণ করি, আমার হয়তো এখন শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে, আমার জীবনে কখনো আমি এত লাশ দেখিনি। 4 তারিখ বাংলা মোটর এলাকায় আমার চোখের সামনে 80 থেকে 100টি লাশ আমি নিজে এবং আমার সহকারীরা পড়ে থাকতে দেখেছি। আমি হাতে নিয়ে ধরেছি। আমি যতটা এগিয়ে গিয়েছি লড়াই করার জন্য, ঠিক ততটাই মনের ভেতরে আমার কম্পনটা হয়েছে আসলে মৃত্যু কাকে বলে। আমি মৃত লাশকে দেখে মৃত্যুর ভয়টাও উপলব্ধি করেছি। ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় প্রয়োজনে, আগামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাষ্ট্রের প্রয়োজনে আবার সামনে এগিয়ে গিয়েছি। আসলে জুলাই সনদটা সবসময় আমরা চেয়েছিলাম যে সকল ঐক্যমতের ভিত্তিতে নতুন একটা সনদ প্রস্তাবিত হোক। আমাদের দলের পক্ষ থেকে আমরা জুলাই সনদের বিপক্ষে না, জুলাই সনদের পক্ষ থেকে আমরা নোট অফ ডিসঅনারিটি দিয়েছিলাম। যেহেতু বিএনপি একটা অধিক সংখ্যাগরিষ্ঠতা একটি দল এবং প্রবীণ একটি দল হিসাবে, আপনারা জানেন 2/3 ভোটে বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে। এর দ্বারা প্রমাণিত এটাই হয়, গণভোটের মাধ্যমে কিন্তু বিএনপি 51% জুলাই সনদের পক্ষে রয়েছে। আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্যই যে কয়টি পয়েন্ট দেওয়া রয়েছে তার অধিকাংশই কিন্তু বিএনপি তা একমত পোষণ করেছেন। বাকিগুলো আমরা সকল দলের সাথে ঐক্যমত পোষণ করে আমি বিশ্বাস করি একমত বা বাস্তবায়ন করা পসিবল। কারণ ভঙ্গুর একটি রাষ্ট্রকে যখন দাঁড় করাবেন, আপনি সকল সাইড থেকে যখন চাপ দিবেন, ওই সরকার ওইখান থেকে দাঁড়াতে পারবে না। কারণ 17 বছরের যেই এই দেশটা যেখানে যাওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু আমরা 17 বছর অনেক পিছিয়ে রয়েছি। এই সরকারকে 17 বছর পরে কাজ করার জন্য সুযোগ করে দিতে হবে। সেই জন্য আমি বিশ্বাস করি সমঝোতার ভিত্তিতেই হোক আগামী বাংলাদেশ বিনির্মাণ। তাহলে জুলাই সনদের পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় যে সকল প্রয়োজন রয়েছে, জনগণের যে অধিকারগুলো বাস্তবায়ন করার প্রয়োজন, সেটা এই সরকার বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস রাখি। বিএনপি নীতি নির্ধারকের কাছে প্রত্যাশা আমার এটাই, এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেমন একটা অবদান রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছেন, আগামী রাষ্ট্রনায়ক হিসাবে আমরা যাকে অতীতে বলে আসছিলাম, যিনি বর্তমান এই সরকারের পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন, আমি বিশ্বাস করি উনি ওনার পরিবারের ঐতিহ্য ধারণ করে এই দলটাকে এবং এই দেশটাকে এমনভাবে সাজাবেন যেখানে তরুণ প্রজন্ম এবং আগামী প্রজন্মকে একটা প্রাধান্য দিবেন। এখানে আমাদের জুলাইয়ের ছাত্র দল বলেই যে শুধুমাত্র আমাদেরকে প্রাধান্য দিবেন তাই নয়, আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম তাদেরকেও একটা প্রায়োরিটি দেওয়া হবে। কেননা এই বর্তমান জেনারেশন, জিএনজি জেনারেশন, এই জেনারেশনের সাথে যদি কাজ করতে হয় তাহলে আমি মনে করি তারুণ্যদেরকে প্রাধান্য দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি
আমার দল এবং আমার এই সরকার তারেক রহমান উনি এই দেশকে নিয়ে চিন্তা করেন, তাই আগামী প্রজন্মকে নিয়ে বা আমাদের যে জিএনজি জেনারেশন রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে আগামী রাষ্ট্রটা সাজাবেন। আমি সবসময় যেই ক্যাম্পাস থেকে যেই জিনিসটা শিকার হয়েছিলাম সেটা হচ্ছে আওয়ামী ছাত্রলীগ কর্তৃক আমার শিক্ষার যেই বাধাগ্রস্ততা সেটা সম্পূর্ণভাবে আমি আওয়ামী লীগ প্রশাসন এবং ছাত্রলীগের পক্ষ থেকে পেয়েছি। আমি চাইবো একটি রাষ্ট্র যেমন রাষ্ট্রীয় একটি দলের মাধ্যমে পরিচালিত হয়, ঠিক তেমনিভাবে বিরোধী দল দ্বারাও কিন্তু সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। আমার যারা বিরোধী দলের সংগঠনগুলো রয়েছেন আমি তাদের ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে চাই। আমার সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি আমার কান পর্যন্ত আসেন আমি সেই দাবিগুলো নিয়ে রাজপথে সবর থাকব। বিশেষ করে আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে নিরাপত্তাটা সেই নিরাপত্তাটা আমি নিশ্চিত করব। আমাদের ক্যাম্পাসের যে মাদকের একটা আবির্ভাব ছিল সেই আবির্ভাব থেকে এই মুহূর্তে আমার তিতুমির কলেজ শিক্ষার্থীরা মাদক থেকে অনেকটা বেরিয়ে আসছে, তারপরে অনেক সময় আমরা অনেক অভিযোগগুলো পাই। আমি সেই অভিযোগগুলো যেন আগামীতে না আসে তার বিষয়ে আমি সচেতনভাবে অংশগ্রহণ করব। আসলে জুলাই আন্দোলনে যখন শুরুটা হয় তখন আমাদের একটা প্রশ্ন ছিল, যখন ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে আন্দোলনের একাত্মতা পোষণ করে জুলাই যোদ্ধা হিসাবে বা জুলাইয়ের সম্মুখ সারি যারা ছিল তাদের একটা ছিল যে ছাত্রদল যেন ব্যানারের সামনের সারিতে যেতে না পারে। এই শব্দটা বলার কারণটা হচ্ছে এই ফ্যাসিবাদী সরকার পতনের পরে ইন্টারিম সরকার কিন্তু আপনার একটি নানান রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয়েছিল, তখন কিন্তু বিএনপিকে ফ্রন্টলাইনটা আসতে দেওয়া হয়নি। ওই সময়টাতে আমরা শিবিরকে কিন্তু বিগত 17টা বছর আমাদের সহযোদ্ধা হিসাবে পাইনি, তবে 24 আমরা সহযোদ্ধা হিসেবে তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো ওই 24টাকে তারা পুঁজি করে তারা ইন্টারিম সরকারকে গঠিত করেছিল। প্রশাসক থেকে শুরু করে প্রশাসন এবং রাষ্ট্রীয় যেই বাহিনী সবকিছু কিন্তু জামাত গোষ্ঠী কেন্দ্রিক করে ফেলেছিল, যার কারণে আমরা ওই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশে আরেকটা সবচেয়ে বড় একটা শব্দ ছিল মব জাস্টিস। এই মবের বিরুদ্ধে গিয়ে বিএনপি কখনো দাঁড়াতে পারেনি বা ওই জায়গাতে বিএনপি গেম নিতে চায়নি, বরং বিএনপি দেখতে চেয়েছিল ইন্টারিম সরকার আসলে কতটুকু কোথায় যেতে পারেন বা কি করেন। তারই ধারাবাহিকতা ইন্টারিম সরকারকে ব্যবহার করে ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে আপনার একক আধিপত্য বিস্তার করেছে। আপনারা যদি দেখেন এই 24 পরবর্তী সময়ে আজ থেকে 6 মাস আগে আমরা শিবিরের যে কয়জন নেতাকর্মীদেরকে চিনি 6 মাস আগে কিন্তু ওদের হাতে গোনা 5 জনকে চিনতাম না। এর কারণ ছিল ওরা ছিল গুপ্ত, ওরা ছিল আন্ডারগ্রাউন্ডে, যেটা আমরা হয়তো অনলাইনে এদের জয় জয়কার দেখি। আজকে 26 পরবর্তী যে ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে যদি আপনি বলেন এদেরকে কেন্দ্রীয় কমিটির একটা মিছিল করতে, আমরা কিন্তু এদেরকে ওই লেভেলের জনপ্রিয়তা বা ওই লেভেলের নেতাকর্মী দেখি না, যেটা আমি আমার তিতুমিরের নেতাকর্মী নিয়ে ছাত্রদলের ব্যানারে অবস্থান করতে পারবো, সেটা শিবিরের একক কেন্দ্রীয় কমিটি মনে হয় না কেন্দ্রীয় নেতৃত্ব অবস্থান গ্রহণ করতে পারবে। তো বাস্তবতাটা এখানেই বলি, 24 পরবর্তী শিবির এবং 26 পরবর্তী শিবির এক হবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। 13-14 আন্দোলনটা আসলে 90 দিনের একটা খুবই বাংলাদেশের ইতিহাসে 24-এ হয়তো আমাদের রক্তাক্ত একটা দেশ হয়েছিল, কিন্তু 13-14 আন্দোলনে গুম খুনের একটা রাজনীতি ফ্যাসিবাদী সরকার চালু করেছিল। তারই ধারাবাহিকতা 24-এ আমরা শিবির এবং ছাত্রদলকে একত্রতা পোষণ করে আমরা যে আন্দোলনটা করেছিলাম সেই আন্দোলনের রেজাল্টেই হয়তো 90 দিনের মাথায় গিয়ে ঠেকেছে। আপনারা জানেন 13-14 আন্দোলনের পরবর্তীতে জামাতের নেতাকর্মীদের যখন ফাঁসি দেওয়া হয়, জেল জুলুম দেওয়া হয়, তারই ধারাবাহিকতা আমার বিএনপি নেতাকর্মীদের গুম খুনের এবং জেলে নিপীড়ন করা হয়। আমরা কিন্তু আন্দোলন থেকে বিচ্ছিত হয়ে যাইনি, কিন্তু আমরা একটা সময় 13-14 আন্দোলনে যাদেরকে সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম তাদেরকে কিন্তু 14-15-16 আন্দোলনে কিন্তু আমরা তাদেরকে পাইনি, বা 18 ইলেকশনেও আমরা তাদেরকে পাইনি। আমরা হয়তো বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে 24-এর আন্দোলনে আমরা তাদেরকে পেয়েছি এবং আমরাও তাদের সাথে অংশগ্রহণ করতে পেরেছি। আমি তরুণ প্রজন্মকে শুধু আহ্বান জানাবো এটাই, মেধাবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, সন্ত্রাসমুক্ত সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। আমার এটা জ্বলন্ত উদাহরণ, 24 পরবর্তী থেকে এই পর্যন্ত আমাদের ছাত্রদলের হাতে কোনো সাধারণ শিক্ষার্থীর লেগে নেই, যেটা আমরা অতীতে ছাত্রলীগের হাত ধরে দেখেছি। তাই আমার ছাত্রদলকে আরো শক্তিশালী করতে আমি তরুণ প্রজন্মকে এটাই আহ্বান জানাবো, আপনাদের নৈতিক আদর্শ যেন বহমান থাকে, আমরা যেন আপনাদের পক্ষে কাজ করতে পারি, আপনাদের অধিকারের জন্য যেন সংগ্রাম করতে পারি। যে সংগ্রামের ইতিহাসের ঐতিহ্য আমাদের 78 পরবর্তী থেকে এই পর্যন্ত আমাদের ছাত্রদলের রেকর্ড রয়েছেন, আমরা সেটাকে যেন আগামীতেও নিয়ে যেতে পারি। তাই আপনাদেরকে যে কোনো প্রয়োজনে আমার ছাত্রদল আপনাদের পাশে থাকবে, সেটা হোক সংস্কৃতির মাধ্যমে, সেটা হোক আপনাদের সাধারণ শিক্ষার্থীদের যারা আর্থিক অভাবের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারে না, আমার ছাত্র সংগঠনের কাছে যদি আপনারা সেটা আবেদন নিয়ে আসেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের যে নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ যানবাহন এবং আপনাদের নিরাপদ আবাসন ব্যবস্থা সেটা নিশ্চিত আমার ছাত্রদলের ব্যানারে আমি করব বলে বিশ্বাস করি।